আজকে আমার সাথে আছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের বিজ্ঞানী ও গবেষক অনুপ কুমার বেরা। অনুপ বহুদিন ধরে নিউট্রন স্ক্যাটারিং, বাংলায় বলি নিউট্রন বিচ্ছুরণ পদ্ধতি নিয়ে অনেক কাজকর্ম করে চলেছে। নিউট্রনকে দিয়ে পদার্থের আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারি, বুঝতে পারি। বিশ্বের বিভিন্ন স্থানে এই নিউট্রনকে দিয়ে অনেক কিছু গুরুত্বপূর্ণ গবেষণার কাজ বহু কৃতি মানুষ, বহু কৃতি বিজ্ঞানী করে চলেছেন। তাই নিউট্রন বিচ্ছুরণকে জানা একটু আমাদের দরকার। আজকে আমরা অনুপের থেকে শুনে নেব নিউট্রন, নিউট্রন বিচ্ছুরণ এবং আধুনিক বিজ্ঞান এই বিষয়ে অনেক কথা। অনুপ। তো আজকের বিষয়ে যা আলোচনা শুরুর আগে আমি বলতে চাই যে বিজ্ঞান ও বিজ্ঞানীদের উদ্দেশ্যটা কি। অ্যাকচুয়ালি বিজ্ঞানের উদ্দেশ্য তো নতুন নতুন অজানাকে জানা, আর অজানাকে জানার মাধ্যমে নতুন নতুন পদার্থ, নতুন নতুন কৌশল আবিষ্কার করা, যেগুলো আমাদের জীবনটাকে, দৈনন্দিন জীবনটাকে আরো স্বাচ্ছন্দ্যময় করে তোলে। বলছি আজকে অনুপ, তুই স্ক্রিনটাকে একটু বড় কর, তাহলে ফুল স্ক্রিন কর, তাহলে বুঝতে সুবিধা হবে একটু। হ্যাঁ, আমি করছি। তো আজকে এমন একটা কৌশল, পরীক্ষামূলক কৌশল বা এক্সপেরিমেন্টাল টেকনিক নিয়ে আমরা আলোচনা করব, যেটা নিউট্রন বিক্ষিরণ এবং তার আধুনিক বিজ্ঞানে অবদান। এই এক্সপেরিমেন্টাল টেকনিক বা পরীক্ষামূলক কৌশলটা যেমন আমাদের গবেষণায় বিশেষ ভূমিকা পালন করে, তেমনি আধুনিক প্রযুক্তিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আমরা আজ তার সম্বন্ধে বিশেষ করে জানব। শুরুর আগে আমি বলতে চাই যে আমরা প্রতিনিয়ত কিছু না কিছু পদার্থ নিয়ে ব্যবহার করছি। আমরা সকাল থেকে শুরু করে আমরা যেদিকেই তাকাই বিভিন্ন বিভিন্ন পদার্থ আছে, কোনটা কঠিন, কোনটা তরল, কোনটা গ্যাসীয়। ধরে নাও যাক জল, আমরা জল জানি তরল। জলটাকে যদি আমরা ঠান্ডা করতে থাকি আমরা বরফ পাই, সেটা কঠিন। আবার আমরা যদি জলটাকে ফোটাতে থাকি, এক সময় আমরা দেখতে পাবো যে জলটা গ্যাসে পরিণত হয়েছে। তেমনি পদার্থে বিভিন্ন বিভিন্ন দশা বা অবস্থা থাকে। তেমনি আমরা যদি দেখি আরো অনেক পদার্থ যেগুলো শক্ত বা কঠিন, বাট তাদের যে ভূমিকা, তাদের যে বৈশিষ্ট্য, সেগুলো আলাদা আলাদা। ধরা যাক ধাতু, ধাতু খুব ভারী, খুব শক্ত, আমরা সহজে সেটাকে ভাঙতে পারি না, মুচড়াতে পারি না। কিন্তু আমরা যদি প্লাস্টিক দেখি, প্লাস্টিক কত হালকা, আবার তাকে একবার মুচড়ে সহজে ভাঙতে পারি। আবার কিছু পদার্থ আছে যেগুলো টেনে দিলে আবার নিজের জায়গায়, ছেড়ে দিলে নিজের জায়গায় চলে আসে, সেগুলো রাবার আছে যেমন। কিন্তু প্লাস্টিককে যদি আমরা টেনে একবার মুছে দিই, সে আর নিজের অবস্থায় ফিরতে পারে না। এছাড়াও আমরা জানি উল খুব শক্ত, খুব খুব নরম, আমাদের জামা কাপড় হচ্ছে সুতো দিয়ে, সেগুলো আমরা ভাঁজ করতে পারছি, কিন্তু ধাতু আমরা ভাঁজ করতে পারছি না। তো আমরা দেখছি যে পদার্থের বিভিন্ন বিভিন্ন গুণ বা বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো কেন আলাদা আলাদা হয়, তার কারণ তারা যে আভ্যন্তরিক গঠন এবং তারা কি উপাদান দিয়ে তৈরি। তাহলে আমরা যদি কোনো পদার্থের বৈশিষ্ট্য কেন এরকম হয় সেটা জানতে চাই, তাহলে আমাদের আভ্যন্তরীণ গঠনটা জানা দরকার, কি উপাদান দিয়ে তৈরি সেটা জানা দরকার। আবার একই উপাদান দিয়ে তৈরি কিন্তু আভ্যন্তরীণ গঠন আলাদা হওয়ার জন্য তাদের বৈশিষ্ট্য ডিফারেন্ট হয়ে যায়, আলাদা আলাদা হয়ে যায়। একটা উদাহরণ নেওয়া যাক, যেমন কাঁচ। আমাদের সকালে কাঁচের গ্লাস বাটি ইউজ করি, কিন্তু সেগুলো একটু পোকা লাগলেই ভেঙে যায়। কিন্তু এমন গ্লাস আছে, যেমন
খুব ভিআইপি লোকেদের গাড়িতে থাকে, যেগুলো হচ্ছে বুলেট প্রুফ। সেখানে গুলি ছুঁড়ে মারলেও সেই কাঁচ ভাঙে না। তাহলে একই কাঁচ, তার উপাদানটা অলমোস্ট একই রকম, কিন্তু তাদের বৈশিষ্ট্যটা এতটাই পাল্টে যায় তাদের আভ্যন্তরীণ গঠনের উপর ভিত্তি করে। তাই আমি বলতে চাইছি যে কোনো পদার্থর গঠন যদি আমরা জানতে পারি, তাহলে সেই পদার্থকে আমরা আরো ভালো, আমাদের প্রয়োজনীয়তা যেমন প্রয়োজন যেমন সেইভাবে আমরা তৈরি করতে পারি। আমরা যদি একটা বড় বিল্ডিং তৈরি করতে চাই, বড় স্টেডিয়াম তৈরি করতে চাই, এমন লোহা বা ইস্পাত বানাতে হবে যেগুলো খুব শক্ত, সহজে ভেঙে যায় না। তেমনি আমরা যদি খুব ছোট জিনিস বানাতে চাই, যেমন মোবাইল, মোবাইলের ভেতর হাজার 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 পদার্থ আছে। প্রত্যেকটা পদার্থর বিভিন্ন রকম ধর্ম আছে। সেই পদার্থগুলো কিন্তু একদিনে তৈরি করা হয়নি। সেই পদার্থগুলোর উপর অনেক অনেক গবেষণা হয়েছে, অনেক অনেক দিন ধরে বিজ্ঞানীরা গবেষণা করেছেন এবং আস্তে আস্তে তার গঠনটা জেনেছেন। সেই গঠনটাকে পরিবর্তন করে আমাদের যেমন দরকার তেমনি পদার্থর গুণমান উন্নত করা হয়েছে। তো মোদ্দা কথা এটাই যে আমরা যদি কোনো পদার্থের গঠনটা জানতে পারি, তাহলে তার বৈশিষ্ট্যটা কিভাবে চেঞ্জ করা যায়, কিভাবে আলাদা করা যায়, কিভাবে আরো ভালো উচ্চ গুণমান সম্পন্ন পদার্থ তৈরি করতে পারি, সেটা আমরা জানতে পারবো। আর আজকের যে আমরা এক্সপেরিমেন্টাল টেকনিক বা কৌশলটা আলোচনা করব, পরীক্ষিত কৌশলটা, সেটা হচ্ছে নিউটন স্ক্যাটারিং। সেই নিউটন স্ক্যাটারিং এমন একটা টেকনিক যেটা আমাদের এই পদার্থের আভ্যন্তরীণ গঠনটা জানতে সাহায্য করে। সো আমরা যখন কোনো পদার্থটাকে ভাঙতে থাকি, দেখি যে একই পদার্থ আমরা পাচ্ছি কিন্তু দুটো টুকরো পাচ্ছি। সেরকম ভাঙতে 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 আমাদের অনেকটা ক্ষুদ্রতম অংশে পৌঁছতে হয়, যেটাকে আমি বলবো আভ্যন্তরীণ গঠন কোনো পদার্থ। আমরা যদি সেই ছোট অংশটা, একদম ছোট অংশটা যেটা এই পদার্থের গঠনটাকে বর্ণনা করতে পারে, আমরা যদি সেরকম একটা ছোট অংশের গঠনটা জানতে পারি, তাহলে কিন্তু আমরা পুরো পদার্থের গঠনটা জানতে পারি। আর এই ছোট অংশটাকে বলা হয় ইউনিট সেল। এইখানে আমি দেখিয়েছি এই ডান দিকে যে একটা ইউনিট সেল, একটা সহজ উদাহরণ নিয়েছি, একটা ঘনবস্তু নিয়েছি, তার 4-8টা কোণে আমাদের পরমাণুগুলো বসে আছে। কারণ যে কোনো পদার্থ তো পরমাণুগুলো দিয়ে তৈরি। সেই পরমাণুগুলো কিভাবে এই ইউনিট সেলের মধ্যে আছে তার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের পদার্থের গঠন এবং বৈশিষ্ট্যটা তৈরি হয়। এইটাকে আমরা ভাবতে পারি যেমন একটা রুবিক্স কিউব নিই, সেখানে দেখবো যে একটা ছোট ছোট কিউব গুলো জুড়ে জুড়ে একটা বড় হয়, এবং একটা কিউব যদি নিই তার কিন্তু প্রত্যেকটা পৃষ্ঠে কিন্তু আলাদা আলাদা কালার এবং প্রত্যেকটা একই রকম, এবং সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা বিভিন্ন রকম কালার কম্বিনেশন তৈরি করতে পারি। তাহলে এইটাকে হলো একটা একটা ছোট অংশটা হলো একটা ইউনিট সেল। এই ইউনিট সেল গুলো একটার পর একটা, এই ডান দিকে ছবিতে আমি দেখিয়েছি, একটার পর একটা যদি আমরা বসিয়ে যাই সব দিকে, তাহলে এটা বড় হয়ে আমাদের পুরো পদার্থটা তৈরি হচ্ছে। তাহলে আমরা যদি এই ছোট অংশটা যেটাকে ইউনিট সেল বলা হচ্ছে সেটার গঠনটা জানতে পারি, তাহলে কিন্তু আমরা পুরো পদার্থের গঠনটা জানতে পারবো। এটা আমরা ছোট একটা খুব সহজ উদাহরণ দিয়েছি, কিন্তু এরকম একটা ইউনিট সেলে কিন্তু বিভিন্ন রকম উপাদান থাকতে পারে, পরমাণুগুলো বিভিন্ন রকমের হতে পারে। যেমন আমি এখানে দেখিয়েছি কালো, লাল, নীল, সাদা বল দিয়ে। একটা ইউনিট সেলের মধ্যে কিন্তু অনেকগুলো পরমাণু থাকতে পারে, তারা শুধুমাত্র যে একদম কর্নারে থাকবে তা নয়, ভেতরেও থাকতে পারে, এবং তাদের মধ্যে কতটা দূরত্ব, কোন পরমাণুর পর অন্য পরমাণুটা কত দূরে এবং কিভাবে সজ্জিত, আমরা যদি সেটা জানতে পারি তাহলে কিন্তু পদার্থের গঠনটা জানা যাবে। এইখানে একটা কথা বলে রাখি যে আমরা এতক্ষণ বললাম না সুন্দরভাবে সাজিয়ে দিলে একটা পদার্থ তৈরি হয়ে যায়, কিন্তু সবসময় সেটা হয় না। যেগুলো আমরা ক্রিস্টাল বলি, যেখানে সুন্দর বিন্যাস আছে পরমাণুগুলোর, সেটাকে আমরা সুন্দরভাবে গঠন হয়ে যায় একটার পর একটা সুন্দর। এই বাঁদিকে ছবিটা এখানে দেখানো হয়েছে,
প্রত্যেকটা পরমাণু সুন্দরভাবে সাজানো, সেগুলোকে আমরা বলি ক্রিস্টালাইন মেটেরিয়াল বা পদার্থ। বা সবসময় তো এরকম হয় না। কিছু পদার্থের ক্ষেত্রে কি হয়, খুব ছোট জায়গায় যদি আমি দেখি, এই জায়গাটা ধরে নাও, এইখানটা আমি যদি দেখি যে এইখানটা সুন্দর বিন্যাস আছে পরমাণুগুলো, কিন্তু আমি আরেকটু দূরে চলে যাই, তাহলে কিন্তু আর বিন্যাস নেই, সেখানে আবার একটা ছোট জায়গায় বিন্যাস আছে। তো কিন্তু লম্বা দূরত্বের মধ্যে তাদের কোনো বিন্যাস নেই। তো এই ধরনের যে পদার্থ, তাদেরকে আমরা অ্যামরফাস পদার্থ বলি। যেমন একটা যদি আমি উদাহরণ দিই, কাঁচ। কাঁচ কিন্তু এই অ্যামরফাস পদার্থের মধ্যে পড়ে। কাঁচের যদি আভ্যন্তরীণ গঠন আমি দেখি, তখন দেখবো এরকম ছোট 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 জায়গা এদের এরকম সুন্দরভাবে সাজানো, বাট যেটা খুব লম্বা খুব বড় জায়গা দেখি, তাহলে তার কোনো বিন্যস্ততা নেই। কিন্তু আরো পদার্থ হয় যেগুলো হচ্ছে এরকম ভাবে একদম, যাদের মধ্যে কোনো পরমাণুগুলোর সুন্দর বিন্যাস নেই, একদম তারা হেফাজত ভাবে আছে, সেগুলোকে আমরা ডিসঅর্ডার মেটেরিয়াল বা ডিসঅর্ডার পদার্থ বলি। এবার আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে, আমরা যখন বলছি যে একটা ইউনিট সেল জানা দরকার, যেখানে যার গঠনটা আমরা পদার্থের গঠনে জানতে পারবো, তাহলে এটা মানে সাইজ বা এর হচ্ছে ডাইমেনশনটা কত। একটা পরমাণু আর একটা পরমাণুর মধ্যে আমরা দূরত্ব দেখি বা ইউনিট সেল দেখি, সেগুলো কিন্তু আংস্টন অর্ডারে। আংস্টন বলতে আমরা বুঝি যে আমরা যদি 1 মিটার নিই, তাকে যদি 100 কোটি ভাগ করি, তার 1 ভাগ হচ্ছে আংস্টন। বা 1 সেন্টিমিটার নিই, তাকে যদি 1 কোটি ভাগ করি, তাহলে আমরা আংস্টন পাবো। তাহলে সেটা হচ্ছে খুব ছোট, খুব ছোট, খুব ক্ষুদ্র একটা দুটো পরমাণুর মধ্যে যে দূরত্ব, সেটা খুবই ছোট। এবার কথা হচ্ছে, আমরা কি করে এত ছোট জিনিসটা মাপতে পারবো। আচ্ছা। আমরা ধরো একটা খাতা নিলাম, বই নিলাম, সেটা আমাদের স্কেল দিয়ে মাপতে পারছি, সেন্টিমিটার স্কেল দিয়ে। বা একটা ঘরের দৈর্ঘ্য মাপতে গেলে আমরা ফিতে নিচ্ছি, মিটারে মাপছি। কিন্তু যখন 100 কোটি ভাগের 1 ভাগ 1 মিটারের ভাঙতে চাইবো, তাহলে আমার একটা ছোট স্কেল দরকার। এবার প্রশ্ন হচ্ছে, এত ছোট স্কেল পাবো কি করে? তাহলে এরকম করে তো আমরা স্কেল দিয়ে মাপতে পারবো না। সেই ঠিক। জন্য আমাদের একটু অন্যরকম উপায় নিতে হবে। হুম। সেই জন্য হুম। আমরা এখানে যেটা করি, আমরা বিভিন্ন রকম তরঙ্গকে ব্যবহার করি। আচ্ছা যেমন অনুপ, আমরা একটা তুই হ্যাঁ, একটু এগোচ্ছিস, খুব সুন্দর করে বলছিস, আমি যেটা বলতে একটু বাধা দিচ্ছি, যে যে তার মানে আসল কথাটা হচ্ছে যে আমাদের এই যে পদার্থের কাঠামো, মানে হুম, তার উপরেই হচ্ছে নির্ভর করছে আমাদের হচ্ছে পদার্থের বৈশিষ্ট্য। মানে আমরা যা বৈশিষ্ট্য। বলি যা দিয়ে সমস্ত কিছু গড়া, তার উপরই নির্ভর করবে পদার্থটায় শেষমেশ কি ধরনের বৈশিষ্ট্য দেখাবে, তাই তো? তার বেশ, মানে তোর মূল বক্তব্য হচ্ছে যে আমরা এখন পদার্থের একদম আভ্যন্তরীণ অবস্থানে গিয়ে যা দিয়ে যা সমস্ত কিছু গড়া, তাকে যদি আমরা বুঝে যাই, তাহলে আমরা সামগ্রিকভাবে পদার্থটিকে যেমন বুঝতে পারবো, এবং আমাদের সুযোগ সুবিধা হবে সেই পদার্থটিকে একইভাবে আমরা কিভাবে পরিবর্তন করে আবার অন্য নতুন পদার্থ পাবো। ইয়েস, তার মানে সেটাই হচ্ছে এটাই আমাদের মূল লক্ষ্য। মূল লক্ষ্য। আচ্ছা। হ্যাঁ, এবার স্কেল নিয়ে বলছিলি সুন্দর করে, হ্যাঁ বল। হ্যাঁ, তো আমরা এত ছোট জিনিসটা কি করে আমরা মাপবো? তাহলে আমার ছোট স্কেল দরকার। তো এইরকম ছোট স্কেল তো আমরা হাত দিয়ে আর মাপতে পারবো না। সেই জন্য কি করা হয়, যে তরঙ্গ ব্যবহার করা হয়। যেমন আমরা দেখি, আমরা ঘর বাড়ি এগুলো দেখতে পাচ্ছি, কারণ আলোটা এসে ওর উপর পড়ছে, ওখান থেকে বিচ্ছুরণ হয়ে আমার কাছে আসছে, আমার চোখে আসছে, তার জন্য আমি ওটা দেখতে পাচ্ছি। এবার কি হয়, আলোটা ওইখান থেকে বিচ্ছুরণ হয় কারণ তার সমপরিমাণ তরঙ্গ দৈর্ঘ্য অলমোস্ট থাকে। এবার আমাকে এমন একটা তরঙ্গ নিতে হবে, যেটা তরঙ্গ দৈর্ঘ্যটা এই পরমাণুগুলোর মধ্যে দূরত্বের সমান হবে। সেরকম একটা যদি তরঙ্গ আমি নিতে পারি, তাহলে আমরা সেটা দিয়ে এই যে দূরত্বটা পরমাণুর মধ্যে আমরা মাপতে পারবো। অনেকে হয়তো শুনেছো এক্স রে দিয়ে করা হয়, তেমনি নিউট্রন বিম দিয়েও এই ধরনের দূরত্বগুলো মাপা হয়। এবং সেক্ষেত্রে তাদের তরঙ্গ দৈর্ঘ্যটা এই আংস্ট্রং অর্ডারে হবে, সেটা হচ্ছে দুটো পরমাণুর মধ্যে দূরত্বের সমান।
আরেকটু বড় ধারণা দেওয়া যাক, সাধারণ ধারণা দেওয়া যাক স্কেল বা কিভাবে আমরা ব্যবহার করছি। তো আমরা চারিদিকে জিনিসপত্র দেখছি কোনটা খুব বড়, কোনটা খুব ছোট। যেমন সবচেয়ে যদি বড় জিনিস আমরা ইমাজিন করতে চাই, তাহলে কি হবে? আলো, আমাদের গ্যালাক্সি আমরা জানি। সেই গ্যালাক্সি গুলোর মধ্যে যে তারাগুলো আছে সেগুলো অনেক 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 দূরে আছে, যেগুলো আমরা কিলোমিটার দিয়ে মাপতে পারবো না, এত বড় নাম্বার হয়ে যাবে। সেই জন্য আমরা কি করি? আমরা তাদের মাপি হচ্ছে আলোকবর্ষ দিয়ে। আমরা জানি যে আলো 1 সেকেন্ডে প্রায় 3 কোটি মিটার পর্যন্ত যেতে পারে। তেমনি 1 বছরে যে দূরত্ব যেতে পারে সেটাকে আমরা 1 আলোকবর্ষ ইউনিট বলি। তেমনি আমরা দেখি যে বড় দূরের তারাগুলো বা গ্যালাক্সি গুলো কত দূরে আছে সেগুলো মাপার জন্য আমরা আলোকবর্ষ স্কেলটা ব্যবহার করি। তেমনি আমরা আরেকটু ছোট মধ্যে চলে আসি, আমাদের সৌরজগৎ, যেখানে আলাদা অন্য অন্য গ্রহ আছে, বা চাঁদ আমরা যদি ভাবি, চাঁদের দূরত্ব, বা পৃথিবীর একটা জায়গা থেকে অন্য জায়গার দূরত্ব, আমেরিকার দূরত্ব, ইউরোপের দূরত্ব, কলকাতা থেকে মুম্বাইয়ের দূরত্ব, এইগুলো আমরা কিলোমিটার স্কেল ইউজ করি। তেমনি যদি আমাদের ছোট জিনিস হয়, যেমন আমরা যারা চোখে দিয়ে দেখতে পারি একটা খেলনা, আমাদের খাতার দৈর্ঘ্য, এগুলো আমরা সেন্টিমিটার স্কেল দিয়ে মাপি, কারণ কিলোমিটার স্কেল দিয়ে মাপলে খুব একটা ছোট নাম্বার হয়ে যাবে। তেমনি যদি আরো ছোট জিনিসে যাই, যেমন আমাদের কোষগুলোকে দেখতে হলে আমাকে আরো ছোট স্কেল ইউজ করতে হবে, এবং দেখতে হলে আমাকে একটা মাইক্রোস্কোপ ইউজ করতে হবে সেটাকে বড় করে দেখার জন্য। তেমনি আমরা যদি পরমাণুর কথা দেখি, যেমন আমরা আভ্যন্তরীণ গঠন বললাম, আর্মস্ট্রং অর্ডার যদি দেখতে হয় তাহলে আমাকে আরো শক্তিশালী মাইক্রোস্কোপ ইউজ করতে হবে, বা এই রকম তরঙ্গের বিক্ষিরণ পদ্ধতিকে প্রয়োগ করে আমরা এই ছোট ছোট দূরত্বগুলো মাপতে পারবো। তো আজকের যে বিষয় সেটা হচ্ছে নিউটন স্ক্যাটারিং, সেটা নিউটন বিক্ষিরণ। তো নিউটন কি হয়? এটা একটা খুব শক্তিশালী পদ্ধতি, সেটা বলতে পারে where atoms are and how they move। আমরা দেখলাম না, একটা পদার্থের গঠন হতে গেলে তার ইউনিট সেল আছে, সেখানে পরমাণুগুলো বসে আছে। তো এই যে আমাদের পদ্ধতিটা নিউটন স্ক্যাটারিং এর, এটা বলতে পারে কোথায় পরমাণুটা বসে আছে, তাদের মধ্যে দূরত্ব কত। তেমনি আমি আগে গিয়ে বলবো, এই পরমাণুগুলো যদি কোনোভাবে নিজেদের মধ্যে মুভ করে, বা এক জায়গায় না বসে নিজেদের মধ্যে যদি একটু হেলে দুলে থাকে, তাহলে সেটাও আমরা নিউটন স্ক্যাটারিং টেকনিকে জানতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে নিউটনটা কি? আমরা নিউটন নিউটন বলছি তো এতক্ষণ ধরে, তাহলে নিউটনটা কি আসলে জানা যায়। নিউটন হচ্ছে একটা মৌলিক কণা। আমরা জানি এতক্ষণ পরমাণু বা উপাদানের, আমরা পরমাণুটা জানি না, পরমাণুর বাইরের দিকে ইলেকট্রন গুলো ঘুরে বেড়ায়, আর তার মাঝখানে কি হয়? একটা নিউক্লিয়াস আছে, অনেকটা ডিমের মতো। ডিম সেদ্ধ আমরা সবাই জানি না, ডিমের ভেতর কুসুমটা যেমন, তেমনি হচ্ছে নিউক্লিয়াসটা একটা পরমাণুর মধ্যে। এই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে আর নিউট্রন থাকে। তাহলে নিউটনটা একটা ক্ষুদ্রতম কণা, যেটা যে কোনো উপাদানের পরমাণুর মধ্যে নিউক্লিয়াসের মধ্যে থাকে। কিন্তু এই নিউট্রনে কয়েকটা বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো এতটাই বিশেষ যে সেগুলোকে ব্যবহার করে আমরা এই পদার্থের কাঠামো বা স্ট্রাকচার জানতে পারবো। এটা যেহেতু আমি কণা বলছি, এর একটা মাস বা ভর আছে, সেটা খুবই ছোট, 10⁻⁻27 কেজিতে হয়। কিন্তু এর প্রধান বৈশিষ্ট্য হলো এর একটা ম্যাগনেটিক মোমেন্ট আছে। সেই ম্যাগনেটিক মোমেন্টটা থাকার জন্য কি হয়, আমরা যদি চুম্বক কোনো পদার্থ থাকে, সেটাকে আমরা তার আভ্যন্তরীণ গঠনটাও জানতে পারি। আর একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এর কোনো চার্জ নেই। আমরা জানি ইলেকট্রন নিলে সেটা নেগেটিভ চার্জ আছে, প্রোটনের মধ্যে পজিটিভ চার্জ আছে, কিন্তু নিউট্রনের মধ্যে কোনো চার্জ নেই। আর চার্জ না থাকার জন্য কি হয়েছে, এটা পদার্থের অনেক ভেতর পর্যন্ত যেতে পারে, গিয়ে
ভেতর থেকে খবরগুলো নিয়ে আসতে পারে। আর আমরা যদি দেখি নিউটন, আমরা যখন এক্সপেরিমেন্ট করব, নিউটন আমরা বিম বানাবো দেখবো পরের দিকে, তো নিউটনটা তো নিউক্লিয়াসের মধ্যে থাকে, কিন্তু আমরা সেটাকে যদি বের করে নিই, যে একটা বিম বানাই আমাদের পরীক্ষামূলক পরীক্ষা করার জন্য, সেটা কিন্তু সব সময় থাকে না, সেটা প্রায় 15 মিনিট পরে ওটা নষ্ট হয়ে যায়। তো এর লাইফ টাইম হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি মোটামুটি 15 মিনিট। তো আমাদের কোনো পরীক্ষা বা এগুলো করতে গেলে আমাদের সেই টাইমের মধ্যে করে ফেলতে হবে যখন একটা নিউটন তৈরি করছি। এতক্ষণ আমি বললাম যে নিউটনটা মৌলিক কণা, কিন্তু অ্যাকচুয়ালি আমরা আধুনিক বিজ্ঞানে দেখা গেছে নিউটনটা যদিও মৌলিক কণার মধ্যে প্রথম ধরা হতো, কিন্তু এটা একদম মৌলিক কণা না, এটার চেয়েও ছোট ছোট পদার্থ আছে যেগুলো দিয়ে নিউটনটা তৈরি হয়, সেটাকে বলা হয় কোয়ার্ক। এটা একটা খুব জটিল বিষয়, একটা অন্য কেউ এটা হয়তো এক্সপ্লেন করবে, আমি অত ডিটেলসে যাচ্ছি না। তো আমি ধরে নিচ্ছি এটা একটা মৌলিক কণা, হুম। সেই হিসেবে আমরা এগোবো। হ্যাঁ, এখানে একটা জিনিস শুধু একটু বলে বলে দিই, অনুপ তুই এগোচ্ছিস আগের স্লাইডটায় যা। তুই যে বলছিলি না, হুম আগের স্লাইডটা একটু, হ্যাঁ, এই যে বলছিলি যে বৈশিষ্ট্য এবং ম্যাগনেটিক মোমেন্ট এবং হচ্ছে নিউট্রনের স্পিন, আসলে মানে একটা ব্যাপার কিন্তু মানতে হবে যে আমাদের চারিপাশে আমরা যা দেখি সমস্ত পদার্থের মধ্যেই কিন্তু এই ম্যাগনেটিজমটা আছে। যা দেখি আমরা, তুই যে হ্যাঁ পদার্থই দেখি তার সমস্ত কিছুর মধ্যেই আমরা ম্যাগনেটিজমটা আছে। সেটা বিভিন্ন রকমের ম্যাগনেটিজম, ডায়াম্যাগনেটিজম, প্যারাম্যাগনেটিজম, ফেরোম্যাগনেটিজম, অ্যান্টিফেরোম্যাগনেটিজম, সমস্ত কিছু আছে। তার মানে ম্যাগনেটিজম ছাড়া বা স্পিন ছাড়া আমাদের কিন্তু কোনো পদার্থই নেই। এটা একটি মৌলিক জিনিস, তাই না? হুম তা এখন হ্যাঁ, নিউট্রন, কখনো এই স্পিনটা যেমন আমরা যদি ডায়াম্যাগনেট দিই, সেখানে স্পিনটা কিন্তু স্পিনের বৈশিষ্ট্য বহন করে না। হ্যাঁ, স্পিনের বৈশিষ্ট্য বহন করে না, আমি সেটা বলতে চাইছি না। আমি বলতে চাইছি যে তার মানে স্পিন এবং ম্যাগনেটিজমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমি সেটাই বলতে চাইছি। মানে হ্যাঁ সমস্ত হ্যাঁ, পদার্থ যেটা অবভিয়াসলি এটা আছে। একটা খুব হ্যাঁ, গুরুত্বপূর্ণ বিষয়। আমি দেখাবো পরের দিকে যে নিউট্রন দিয়ে কিভাবে সুন্দরভাবে তার গঠনটা জানা যায়। এক্স্যাক্টলি, ঠিক। হ্যাঁ, সেটাই তো আমরা আশা আমরা আসবো। আশা করছি, সেটাই তুই হ্যাঁ বলবি। ঠিক আছে, এবার এগিয়ে যা, হ্যাঁ বল। হ্যাঁ, তো আমরা দেখলাম যে নিউট্রন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পদার্থের গঠন জানার জন্য, এবং নিউটনটা কোথায় থাকে সেটা আমরা জেনে ফেললাম। এবার দেখা যাক নিউটনটা কিভাবে আবিষ্কার হয়েছিল। নিউটনটা আবিষ্কার হয়েছিল 1932 সালে। ব্রিটিশ বিজ্ঞানী জেমস চ্যাডউইন প্রথম উনি ব্যাখ্যা দিয়েছিলেন যে নিউটন জিনিসটাকে উনি প্রথম বলেছিলেন, কিন্তু 1930 সালেই কিন্তু এই পরীক্ষামূলক একটা করেছিলেন যে আরো অন্য বিজ্ঞানীরা, ওয়াল্টার বোথ এবং হার্বার্ট বেকার নামে, কিন্তু তারা নিউটনটা প্রথম পেয়েছিলেন পরীক্ষা করে, কিন্তু তারা ব্যাখ্যা দিতে পারেননি। ওনারা ভেবেছিলেন যে এটা গামা রশ্মি, কিন্তু 1932 সালে চ্যাডউইন নিজে আলাদা করে আবার পরীক্ষা করেন এবং উনি ব্যাখ্যা দেন যে এটা একটা এমন একটা কণা যার হচ্ছে কোনো চার্জ নেই, এবং তিনি প্রথম বলেন যে এটা নিউট্রন। এবং তিনি যে এই নিউক্লিয়াস, একটা পরমাণু নিউক্লিয়াস, তার ভেতরে এরকম নিউট্রন আছে আর প্রোটন আছে, উনি প্রথম ব্যাখ্যা দিলেন। এবং এই ব্যাখ্যার ফলে যখন নিউটনটা আবিষ্কার হলো, এই নিউটন আবিষ্কার হওয়ার পরে একটা বিশেষ ভূমিকা পালন করেছিল পুরো বিজ্ঞান মহলে। তো প্রথমত তো এই নিউক্লিয়াসের গঠনটা জানা গিয়েছিল, এবং এটা এত গুরুত্বপূর্ণ ছিল যে উইথিন 2 বছর 3 বছরের মধ্যে ওনাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। এবং এই নিউটনটা যখন আবিষ্কার হয়ে গেল, সেটাকে প্রয়োগ করে খুব তাড়াতাড়ি বিজ্ঞানীরা কিন্তু অনেক অনেক নতুন আবিষ্কার করে ফেলেছিলেন। যেমন কৃত্রিম তেজস্ক্রিয়তা, প্রফেসর এনরিকো ফার্মি, যিনি ইটালিয়ান বিজ্ঞানী, উনি কিন্তু 2-3 বছরের মধ্যে তেজস্ক্রিয়তা আবিষ্কার করে ফেলেছেন এই নিউট্রনটাকে ব্যবহার করে। আবার তার 2-3 বছরের মধ্যে 1938 সাল নাগাদ প্রফেসর অটো হান, জার্মান বিজ্ঞানী, উনি কিন্তু প্রথম যে নিউক্লিয়াসটাকে ভাঙা বা নিউক্লিয়ার ফিশন যেটাকে বলা হয়, একটা উপাদানের যে নিউক্লিয়াস সেটাকে ভেঙে ফেলা যাবে, সেটা প্রথমবার পরীক্ষা করে উনি দেখিয়েছিলেন। এবং এটা কিন্তু আমরা দেখব যে আধুনিক যে আমরা প্রযুক্তি বলছি নিউটন উপর বেস করে,
সেই প্রযুক্তি কিন্তু এটা একদম শুরু ছিল, এই নিউক্লিয়ার ফিশন বা নিউক্লিয়াসটাকে ভেঙে ফেলা। এবং উনিও নোবেল পেয়েছেন। এবং এই জিনিসটা, এই আবিষ্কারগুলো এতই গুরুত্বপূর্ণ ছিল কারণ সেই সময়টা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলছিল। প্রত্যেকটা দেশ চাইছিল নতুন প্রযুক্তি আবিষ্কার করা এবং নতুন প্রযুক্তি আবিষ্কার করে যুদ্ধে জেতা, যেটা পলিটিক্যাল নেতাদের থাকে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন এই নিউক্লিয়ার ফিশনটা আবিষ্কার 1938 সাল নাগাদ, তখন কিন্তু বিজ্ঞানীরা বুঝেছিল যে এটাকে দিয়ে একটা শক্তিশালী কিছু বানানো যেতে পারে। এবং কিন্তু তখনই কিন্তু হচ্ছে অ্যাটম বোম যে বানানোর যে পরিকল্পনা, এই এক্সপেরিমেন্টাল বা যেটা হচ্ছে গবেষণা থেকেই শুরু হয়েছিল। এবং আমরা জানি 4-5 বছরের মধ্যেই বিজ্ঞানীরা বানিয়ে ফেলেছিল। তারপর আমরা সবাই হিরোশিমা নাগাসাকির গল্পগুলো জানি। তো এইগুলো সবই শুরু হয়েছিল কিন্তু এই নিউট্রন দিয়ে। এখানে নিউট্রনটা ওতপ্রোতভাবে জড়িয়ে। এটা তো একটা দিক গেল যে বিজ্ঞান বা হচ্ছে আমাদের ইতিহাস কিভাবে চেঞ্জ হয়ে গেছে নিউটনের উপর ভর করে। তেমনি একদম সেম টাইমে যখন 1940 নাগাদ যখন বোম বানানো চলছিল, কিছু বিজ্ঞানী তো সবসময় ভালোর দিকে চেষ্টা করে, শুধু বোম বানিয়ে খারাপ কিছুর জন্য নয়, বা বোমটাকে কাজে লাগানো যায় ভালো জিনিসে, সেটা আমি আসবো। তখন কিন্তু এরা নিউটনটা দিয়ে আরো কি করা যায় তখন বিজ্ঞানী মন ভাবছিল, চেষ্টা করে যাচ্ছিল যে আমরা নিউটনটাকে বা নিউক্লিয়ার এনার্জিটাকে দিয়ে কিভাবে করতে পারি। সেই সময় 1946 সালে প্রফেসর সাল, আমেরিকান বিজ্ঞানী, উনি দেখিয়েছিলেন, উনি একটা টেকনিক আবিষ্কার করেছিলেন যে নিউট্রন গুলো যেগুলো ফিশন থেকে তৈরি হয়, সেগুলো দিয়ে কিভাবে পদার্থের কাঠামোটাকে আমরা জানতে পারবো। উনি প্রথম দেখিয়েছিলেন 1946 সালে। তারপরে প্রফেসর ব্রুকহ্যাভেন, উনি আরেকটা পদ্ধতি আবিষ্কার করেন, যেটা হচ্ছে ওই পদার্থের অ্যাটম গুলো কিভাবে মুভ করছে সেটা জানার জন্য। এখান থেকে কিন্তু নিউটন স্ক্যাটারিং এর শুরুটা হয়। আর ওনারা ওনাদের কৃতিত্বের জন্য ওনারা প্রাইজ পেয়েছেন, নোবেল প্রাইজ পেয়েছেন, যদি অনেক পরে, কিন্তু 1994 সালে ওনারা পেয়েছেন। তুমি যে জিনিসটা বলছিলে না, ম্যাগনেটিজম বা হচ্ছে চৌম্বক পদার্থ, এটা একটা খুব সুন্দর ঘটনা আছে যে যে আমরা যখন এই মৌলিক চুম্বক পদার্থ নিয়ে যখন অনেক রকম গবেষণা হচ্ছে, প্রফেসর লুইস নীল, তিনি 1930 নাগাদ তত্ত্ব দেন যে একটা পদার্থ আছে যার স্পিন গুলো পুরো উল্টো উল্টো ভাবে সাজানো থাকতে পারে, যেটাকে আমরা যদি সবকটা যোগ করি তাহলে কোনার পদার তার হচ্ছে চৌম্বক ধর্ম নেই, কিন্তু ভেতর দিকে সে চুম্বক। বাইরে আমরা দেখবো সেটা কাউকে আকর্ষণ করছে না, চুম্বকের কোনো বৈশিষ্ট্য নেই। কিন্তু বিজ্ঞানী মহল তখন মেনে নিতে পারেননি, এটা কি করে সম্ভব, দুটো স্পিন সবসময় তারা একই দিকে থাকবে এবং যদি চুম্বক হয় তাহলে তো লোহাকে আকর্ষণ করবে, আরেকটা চুম্বককে আকর্ষণ করবে, সে কি করে নিষ্ক্রিয় হয়ে থাকতে পারে। কিন্তু যখন প্রফেসর শাল এই টেকনিকটা ইউজ করলেন, যে নিউটন বিচ্ছুরণ পদ্ধতিটা, তখন তিনি পরীক্ষা করে দেখলেন এবং নীলের যে ওই গঠনটা, যে স্পিন গুলো উল্টো উল্টো দিকে আছে, যে অ্যান্টিফেরোম্যাগনেটে এইভাবে তৈরি হয়, তিনি প্রথম দেখান। এবং তখনই বিজ্ঞান মহল সেই চৌম্বকের অ্যান্টিফেরোম্যাগনেটিজমের ধারণাটাকে গ্রহণ করে। তো এক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রে নিউটনের একটা বিশেষ ভূমিকা আছে। তেমনি আরো অনেক কিছু আছে যেগুলো আগে আবিষ্কার হয়েছে, যেমন হাই টেম্পারেচার সুপার কন্ডাক্টর, বা আমরা যে এখন টিভি ব্যবহার করি সেখানে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে ইউজ হয়, আমাদের অনেক অনেক জিনিসে লিকুইড ক্রিস্টালের ব্যবহার আছে। বা এখন মোবাইল, ল্যাপটপে যে ব্যাটারি গুলো ইউজ হয়, অনেকক্ষণ ধরে মোবাইল চলে, দুদিন চার্জ না করলে চলে যায়। এই যে সুন্দর শক্তিশালী ব্যাটারি তৈরি হয়েছে, সেগুলো লিথিয়াম আয়ন ব্যাটারি বলা হয়। এইসব জিনিসের গবেষণায় বা তার ভেতরের গঠন, তাদের ব্যবহারিক প্রয়োগ, এইগুলো জানার জন্য কিন্তু নিউটন বিশেষ বিশেষ ভূমিকা পালন করে এসেছে। এবং বর্তমানে মৌলিক গবেষণায় এবং বর্তমান প্রযুক্তিতেও নিউট্রন
অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এবার আসা যাক নিউটনের বিশেষত্বটা কি, কেন নিউটন এত ভালো করে জিনিসটাকে দেখতে পারে বা পদার্থের গঠনটাকে ভালো করে বলতে পারে। আমরা আগে আলোচনা করেছি যে পদার্থর গঠনটাকে জানতে গেলে আমরা তার ইউনিট সেলটা জানা দরকার। তার ইউনিট সেলের মধ্যে কোন কোন উপাদান আছে, কোন কোন উপাদানের পরমাণু রয়েছে সেটা জানা দরকার। তারা কতটা দূরত্বে রয়েছে, কোনটার পর কোনটা রয়েছে, এইগুলো আমাদের জানতে হবে। আর আমরা দেখেছি যে কোন পদার্থের এই ইউনিট সেলের মধ্যে অনেকগুলো পরমাণু থাকতে, অনেকগুলো উপাদানের পরমাণু থাকতে পারে। তাহলে আমাকে যদি এই গঠনটাকে ভালো করে জানতে হয়, তাহলে কোন উপাদানগুলো আছে সেগুলো জানা দরকার। এইখানেই কিন্তু নিউটনের বিশেষত্বটা। আমরা যদি দেখি উপাদানগুলো, এই বাঁ দিকে আমি দেখিয়েছি হাইড্রোজেন থেকে শুরু হয়েছে যেটা খুবই হালকা, পিরিয়ডিক টেবিলে আমরা দেখি, তারপর ডয়টোরিয়াম, কার্বন এরকম বাড়তে আছে। তো এখানে আমরা দেখব যে আমরা নিউটন এমন একটা বস্তু, এটা এই যে হালকা বস্তুটাকে হাইড্রোজেনকে খুব বড় করে দেখতে পায়। আবার অ্যালুমিনিয়াম এটা ভারী হলেও এটাকে ছোট করে দেখতে পায়। মানে এটা ডিপেন্ড করছে আমি যদি নিউটনটাকে পাঠাই হাইড্রোজেন থেকে কতটা বিচ্ছুরণ হয়ে আসবে, কতটা অ্যালুমিনিয়াম থেকে বিচ্ছুরণ আসবে তার ক্ষমতা। এটা ডিপেন্ড করে হচ্ছে নিউটনের স্ক্যাটারিং লেন্থ উপর, কতটা তার সাথে আমি কথা বলবে নিউট্রন কোন উপাদানের সাথে, সেটা ডিপেন্ড করে তার স্ক্যাটারিং লেন্থের উপর। এই স্ক্যাটারিং লেন্থটা আমরা যদি নিচের এই ডান দিকের ছবিটা দেখি, সেখানে দেখবো যে এটা প্রত্যেকটা উপাদানের জন্য আলাদা আলাদা এবং তাদের মধ্যে একটা কোনটা বেশি একটা কম। আবার একটা যদি দেখি নিকেল, নিকেল দুটো আইসোটোপের জন্য খুবই আলাদা, একটা পজিটিভ একটা নেগেটিভ। এখানে আমি একটু এক্স রে সঙ্গে যদি আমি তুলনা করি, এক্স রে কিন্তু এই যে উপাদানগুলো তার কতটা ভর বা মাস বা তার অ্যাটমিক নাম্বার ভারী তার উপর কিন্তু ডিপেন্ড করে সে কতটা সিগন্যাল দেবে। যেমন আমি হাইড্রোজেন নিই, আমরা দেখব খুব সামান্য আমরা সেখান থেকে ইনফরমেশন পাচ্ছি বা তথ্য পাচ্ছি, কিন্তু লোহা নিলে আমরা দেখব যে আমরা প্রচুর প্রচুর পরিমাণে ওখান থেকে ইনফরমেশন পাচ্ছি। তাহলে আমার যদি একটা পদার্থ হয় যেখানে হাইড্রোজেন আছে আর লোহা আছে, আমি যদি এক্স রে দিয়ে মাপি তাহলে আমি শুধু লোহার খবরই পাবো, আমরা হাইড্রোজেনের খবর পাবো না। কিন্তু আমরা যদি নিউটন দিয়ে মাপি তাহলে দেখবো যে আমরা দুটোরই খবর পাচ্ছি। এখানেই কিন্তু নিউটনের বিশেষত্ব। তবে এরম এটা সত্যি নয় যে সব পদার্থ সব উপাদানই সমানভাবে নিউটন ইনফরমেশন দেবে। কিছু কিছু উপাদান আছে যেগুলো নিউটনটাকে খেয়ে ফেলে, অ্যাবজর্ব করে ফেলে, যেমন ক্যাডমিয়াম, বোরন। এইসব পদার্থ যদি হয় তাহলে আমরা সেটা নিউটন দিয়ে মাপতে পারবো না, কারণ সেটা নিউটনটাকে অ্যাবজর্ব করে নেবে। এটা একটা বৈশিষ্ট্য নিউটনের, যে আমরা বিভিন্ন রকম ভারী হালকা এরকম উপাদান থাকলেও আমরা নিউটন দিয়ে মোস্ট অফ দ্য কেসেস আমরা মেজার করতে পারছি। আরেকটা আমি যেটা বলেছিলাম, নিউট্রন হচ্ছে চার্জলেস, সেই জন্য সেটা পদার্থের অনেকটা ভেতর পর্যন্ত যেতে পারে, সেখান থেকে খবর নিয়ে আসতে পারে। সেটার একটা সুন্দর উদাহরণ আমি দিচ্ছি। এইখানে আমি নিচে 4টে বুলেট দেখিয়েছি, বন্দুকের গুলি দেখিয়েছি। তার মধ্যে এই 4টে বুলেট এক্স রে দিয়ে স্ক্যান হয়েছে। আমরা জানি আমাদের ব্যাগ বা বডি স্ক্যান হয়, আমরা যখন এয়ারপোর্ট যাই ব্যাগের মধ্যে কি আছে না আছে জন্য সিকিউরিটি কারণে ব্যাগগুলো স্ক্যান হয়। আমাদের একটা এক্স রে স্ক্যানার থাকে, তার ভেতর দিয়ে পাঠালে আমরা ভেতরে কি কি আছে ছবি দেখতে পাই। বা আমরা যখন হাড় ভেঙে গেছে বা হাড়ে কোনো চোট এসেছে তখন হাড় ভেঙেছে কিনা জানার জন্য এক্স রে দিয়ে আমরা ফটো তুলি, সেটা আমরা সুন্দর ফটো পাই এবং সেটা জানতে। কিন্তু সবসময় সেটা এক্স রেটাও কাজে লাগাতে পারি না। যেমন এইখানে আমরা যে বুলেট জানি তার এগুলো ধাতু দিয়ে তৈরি এবং ভেতরে বারুদ থাকে। তো আমরা যখন এক্স রে দিয়ে দেখছি এই 4টে বুলেট আমরা দেখছি সমান, তার ভেতরে কি আছে আমরা সেটা দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা যদি নিউটন দিয়ে এটাকে স্ক্যান করি আমরা দেখবো এই 4টের মধ্যে এই বাঁ দিক থেকে দ্বিতীয় যে বুলেটটা
তার মধ্যে কিন্তু বারুদ নেই। এইখানে কিন্তু নিউট্রনের ক্ষমতাটা অনেক। কারণ এক্স রেটা কি হচ্ছে, ভেতরে যেতে পারছে না, শুধু বাইরে খোলের থেকে বর্ণনা দিচ্ছে। আর নিউট্রনটা কিন্তু ভেতরে চলে যেতে পারছে, ভেদ করে, আর ভেতরে খবরটা দিতে পারছে। শুধু এই ভারী ধাতু এবং শক্ত জিনিস নয়, যেহেতু আমি বলেছি যে হাইড্রোজেন থেকেও খুব ভালো নিউট্রন বিচ্ছুরণ হতে পারে, তেমনি আমরা যদি কোনো একটা মৌমাছি নিই, তার শরীরের ভেতরে কি কি অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলো কিন্তু আমরা নিউটন বিম পাঠিয়ে তার ছবিও তুলতে পারি। আমরা যদি একটা ক্যামেরা দিয়ে ছবি তুলি, শুধু বাইরের ছবিটাই আসবে। এক্স রে দিয়ে যদি তুলি, তাহলে যদি হাড় থাকে হাড়ের ছবিটা আসে, কিন্তু মৌমাছি বা এদের মধ্যে তো হাড় থাকে না, শক্ত হাড় থাকে না, সেজন্য ছবিটা দিতে পারে না। কিন্তু নিউট্রন এর আভ্যন্তরীণ যে গঠনগুলো সেগুলো খবর দিতে পারে। এখানেই হচ্ছে নিউট্রনের বিশেষত্ব। হ্যাঁ, তার মানে যেটা বলতে চাইছি, যেখানে প্রোটন আছে সেখানে আর কি নিউট্রন দিয়ে আর কি আমরা তার ইমেজ করে আর কি আমরা অনেক কিছু আরো বেশি জিনিসপত্র হ্যাঁ, জানতে হ্যাঁ, পারবো, যেটা আমি দুটো জিনিস স্ক্যাটারিং দিয়ে বলতে জানতে চেয়েছি। পারবো না। আর একটা ব্যাপার, এক্সরেরও আমি যদি ইন্টেন্সিটি বাড়াই, হ্যাঁ, তাহলেও বলছি যে পদার্থের একদম ভেতরে আর কি যেতে পারবে না, তাও একটা একটা জায়গার পরেও থেমে যাবে। একটা জায়গার পরে গিয়ে থেমে যাবে। মানে এক্সরে মানে তো ফোটন, ফোটন গেল। এখন সেটা ফোটন, এখন হ্যাঁ, কতটা ফোটন পেনিট্রেট করতে পারলো সেটা হচ্ছে তার ইন্টেন্সিটি, এনার্জি, অনেক কিছুর উপর নির্ভর করবে। যাই হোক, কিন্তু মানে একটা কথা যে পদার্থের একদম ভেতরে আমরা যদি জিনিসপত্র যদি জানতে চাই, তথ্যগুলোকে জানতে চাই, সেক্ষেত্রে নিউট্রনের মানে অন্তত বর্তমান পরিস্থিতি এবং আগামী দিনের যা দিকে যাচ্ছে তাতে আমরা অনেক বেশি অনেক গভীরে জানতে পারবো। অনেক গভীরে জানতে পারছি। হুম। কিন্তু এর কিছু কিছু লিমিটেশন আছে, সবটাই ভালো আমি বলবো না। শর্টকামিংস কিছু আছে, হ্যাঁ, যাই হোক। হ্যাঁ, কারণ হচ্ছে নিউটন বানানোটা খুব কঠিন। আমরা যেমন এক্স রে, আমি দেখছি যে এক্স রে ব্যবহার হচ্ছে এয়ারপোর্টে, স্টেশনে স্ক্যান করার জন্য, বা হাড়ের ছবি তোলার জন্য এক্স রে ব্যবহার হচ্ছে। কিন্তু নিউটনটা অত সহজে বানানো যায় না, তার অনেক জটিল পদ্ধতি আছে, জটিল প্রযুক্তি দরকার। সেই জন্য আমরা যদি চারদিকে তাকাই, দেখবো যে নিউটনের সেইভাবে এখনো পর্যন্ত এরম ব্যবহার সাধারণ জীবনে হয়ে আসেনি। তবে এখন প্রচুর প্রচুর বিজ্ঞানীরা বিভিন্ন রকম গবেষণা করছেন, যেরকম ছোট ছোট ইনস্ট্রুমেন্ট বানানো নিউটনের উপর, যেগুলো আমরা এবং সরাসরি নিয়ে গিয়ে সেখানে কিছু মাপতে পারবো এরম হয়। সেগুলো এখন গবেষণা চলছে, হয়তো আগামী বছরগুলোতে সেরম প্রযুক্তি চলে আসবে, তখন আমরা কিন্তু এটা ব্যবহারটা আরো বেশি বেশি করে করতে পারবো। হুম। হ্যাঁ, সেই তার মানে ব্যাপারটা হচ্ছে যে দেখ, এখন এই যে এক্সরে বা হচ্ছে আমরা অন্য দিকটা দিয়ে যখন পদার্থের আরো অভ্যন্তরীণ গঠন তো জানা যায়, যেমন নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স নিয়ে তুই জানতে পারিস, বা হ্যাঁ, সেগুলো হচ্ছে লোকাল প্রোব আর কি, বা ইএসআর ইলেকট্রন স্পিন রেজোনেন্স দিয়ে তুই জানতে পারিস, অথবা মিয়ন স্পিন রোটেশন, সেগুলো দিয়ে তুই জানতে পারিস পদার্থের আভ্যন্তরীণ গঠন। কিন্তু পদার্থের স্পিনকে দেখা বা স্পিনকে বোঝা বা পদার্থের একদম তাকে ম্যাপিং করা, এর থেকে আর কি নিউট্রনের থেকে ভালো পদ্ধতি বর্তমানে তো নেই। কিন্তু ওই একটি সমস্যা তুই যেটা বললি যে নিউট্রন এক্স রে বা এক্স রে স্ক্যাটারিং, আমরা যেমন এক্স রে তো সব জায়গাতেই দেখি এক্সআরডি, না যে আমাদের সমস্ত ডাক্তারখানাতে এক্সআরডি আছে, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স মোটামুটি সমস্ত হসপিটালগুলোতে এখন আছে। এখন হ্যাঁ, নিউট্রনকে সেই লেভেলে নিতে গেলে তার জন্য যে প্রযুক্তি, তার যে প্রযুক্তির যে আধুনিকরণ এবং সেই কম্প্যাক্ট ফর্মে যে আনা, সেইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়টার অনেক কাজকর্ম হচ্ছে, হয়তো আজ থেকে 20-30 বছর বাদে দেখবো যে হ্যাঁ, আমি আমাদের সমস্ত জায়গায় মিলিমিটার স্ক্যান, যেটা আমরা এক্সরে দিয়ে করি, তাই না, সেখানে দেখবো হয়তো একটা নিউট্রন স্ক্যাটার বসানো আছে। নিউটন স্ক্যানার সেইটা চলে এসছে। হুম, হ্যাঁ, আমি এক্সপেক্ট করছি ভবিষ্যতে সেরকম আসবে। সেরকম আসবে, হ্যাঁ, কিন্তু অনেক সিকিউরিটির প্রবলেম আছে, কিন্তু আলটিমেটলি সেটা নিশ্চয়ই তুই হুম। ওগুলো বলবি তোর পরবর্তী আহ, হ্যাঁ, পরবর্তী আমি ঠিক পরের পরের আলোচনাটা আমি বলবো এগুলো।
তাহলে যাই হোক, আজকে আমরা অনুপের থেকে জানলাম পদার্থের আভ্যন্তরীণ গঠন এবং আভ্যন্তরীণ বিভিন্ন দশা, এবং তা থেকে কেন বিভিন্ন পদার্থ বিভিন্ন রকম হয়, এবং মৌলিক গঠন সম্বন্ধে বিভিন্ন চিত্র অনুপ এবং দিল আমাদের। সাথে সাথে অনুপ এটাও দিল যে নিউট্রন আসলে কি, এবং নিউট্রন দিয়ে আমরা কি করতে পারবো সেই বিষয়ে হয়তো এই যে লিখেছে আর কি, পদার্থের কাঠামো এবং নিউট্রন বিক্ষিরণ, দ্য নিউট্রন স্ক্যাটারিং, এইটা নিয়ে অনুপ আমাদের আলোচনা বলবে আমাদের পরবর্তী পরিবেশনায়। ধন্যবাদ অনুপ, আজকে আমাদের প্রথম প্রাথমিক তুই প্ল্যাটফর্মটা তৈরি করলি, স্টেজটা তৈরি করলি। হ্যাঁ, এরপরে পরবর্তী আলোচনার জন্য আমরা আমরা পরবর্তী আলোচনায় আমরা আরেকটু ডিটেলসে যাব, আরেকটু গভীরে যাব, হ্যাঁ যে কিভাবে আমরা মেজার করতে পারবো, আর নিউটন আমরা যেগুলো পরীক্ষামূলক ভাবে আমাদের গবেষণাগার আছে সেখানে নিউটন কিভাবে তৈরি করা হয়, হুম সেগুলো আমরা পরের আলোচনাতে আমরা আলোচনা করব হ্যাঁ, তা পরে। কি কি করবি একটু পরের আলোচনায় যদি একটু বলে দিস, তাহলে আমাদের দর্শক বা যারা শ্রোতা আছে তাদের একটু সুবিধা। হ্যাঁ, পরের আলোচনায় আমরা এটা বলবো যে আমাদের পৃথিবীতে কোথায় কোথায় নিউটন গবেষণাগার আছে এবং সেখানে কি উপায়ে নিউটন গুলো তৈরি করা হয়। তারপরে আমরা আসবো হচ্ছে এই নিউটন গুলো যে আমরা বলছি যে কাঠামোটা হয়, কি ধরনের কাঠামো আমরা পদার্থের কাঠামো আমরা জানতে পারবো, বা হচ্ছে তার ভেতরে যে রেজোনেন্স গুলো হয়, মুভমেন্ট গুলো হয়, ফোনন বা এগুলো, সেগুলো আমরা কিভাবে করতে পারছি। তারপরে আমি আরো বলবো যে হচ্ছে আধুনিক বিজ্ঞানে, আধুনিক প্রযুক্তিতে নিউটন গুলো কোথায় কোথায় ব্যবহার হচ্ছে। একটা বড় বিষয় বিদ্যুৎ তৈরিতে, পারমাণবিক বিদ্যুৎ তৈরিতে, এবং কৃষি ক্ষেত্রেও এর হচ্ছে ব্যবহার আছে। নতুন নতুন শস্য আবিষ্কার করা, উন্নত মানের শস্য আবিষ্কার করা। তারপরে হচ্ছে আমাদের চিকিৎসা ব্যবস্থায়, চিকিৎসা বিজ্ঞানে কিন্তু নিউটন এখন খুব বড় ভূমিকা পালন করছে, নিউক্লিয়ার টেকনোলজি। বিশেষ করে ক্যান্সার রোগটাকে ডিটেক্ট করা, কোষগুলোকে ডিটেক্ট করা, বা তার হচ্ছে সেই কোষগুলোকে ট্রিটমেন্ট করা বিভিন্ন রকম এতে এই নিউটন রিলেটেড নিউক্লিয়ার টেকনোলজি খুব বড় ভূমিকা পালন করছে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা পরের আলোচনায়, পরের যেদিন আমরা আলোচনা করব সেদিন আমি এই জিনিসগুলোকে আরো আরো গভীর আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ অনুপ। আমাদের আজকের আলোচনা আমরা ধন্যবাদ আজিব দা। আমরা পরবর্তী আলোচনার জন্য অপেক্ষায় থাকলাম তোর থেকে, এবং আশা করি আমাদের শ্রোতা এবং দর্শক যারা আছেন তাদের এই আলোচনা থেকে অন্তত নিউট্রন সম্বন্ধে তাদের ধারণা হয়ে যাবে। বাংলা ছাত্রছাত্রীদের এর থেকে অনেক উপকার হবে সেই আশায় রাখছি। ধন্যবাদ। ধন্যবাদ।